আফটার দ্যাট আমাকে এখানে একটা কনস্ট্রাক্টর আমরা ক্রিয়েট করি, অল্ট ইনসার্ট কনস্ট্রাক্টর জে ফ্রেম। আচ্ছা, এটা হলো একটা এক্সেপশন থ্রো করতেছে, এক্সেপশন ক্লাস পড়ানো শুরু করছে তোমাদের, পড়া করা উচিত। এটা জাস্ট হচ্ছিল একটা ওই যে এক্সেপশন মানে হচ্ছিল যে এই মেইন স্ক্রিনটা যদি কোনো কারোর সাথে অ্যাটাচ না থাকে তোমার একটা এক্সেপশন থ্রো করতে হবে। তো এটা যে কল করবে সে হচ্ছিল এই হেডলেস এক্সেপশনটা ক্যাচ করতে হবে। আচ্ছা, সো আমাদের একটা ফ্রেম তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন এটার ভিতরে হচ্ছিল আমাদের বিভিন্ন প্রপার্টি অ্যাড করতে হবে, সেই টেক্সট ফিল্ড, বাটন, এই ধরনের জিনিসগুলো অ্যাড করতে হবে। সো একদম খুব সিম্পল ভাবে ধরো আমরা ফার্স্টে এটা সাইজটা সেট করে দিই, বা এটা তো একটা ফ্রেম, এটা সাইজ সেট করতে হবে। তুমি যদি সাইজ সেট করে না দাও তাহলে এটা ছোট একটা সাইজ হয়ে থাকবে। তুমি আচ্ছা, আপাতত আমরা জিনিসগুলো অ্যাড করার আগে আমরা এখানে একটা মেইন ফাংশন লিখে দিই, psvm। এইটা আসলে এই মেইন স্ক্রিনটাকে রান করার জন্য, অনলি রান করার জন্য আমি এই মেইন মেথডটা লিখতেছি, নাথিং এলস। এটা আমরা ম্যান্ডেটরি না। তুমি চাইলে অন্য একটা ক্লাসের মধ্যে যে এই মেইন মেথডটা লিখে এখানে এটা একটা অবজেক্ট তৈরি করে করতে পারো। এই মেইন মেথড, শোনো, মেইন মেথড কিন্তু এটা একটা প্লেস হোল্ডার, তুমি এটা যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারো না। এটা যে ম্যান্ডেটরি না, এটা যে ফ্রেমের মধ্যে আছে ওই ফ্রেমের মধ্যে এটা ইউজ করতে হবে, তো যে ক্লাসের মধ্যে আছে। সো এরপর আমরা এলো ফ্রেমের একটা অবজেক্ট তৈরি করি। সো মেইন স্ক্রিন ইকুয়াল টু নিউ মেইন স্ক্রিন, অ্যান্ড আগের ক্লাসে আমরা যেমন দেখছিলাম মেইন স্ক্রিন ডট সেট ভিজিবল ইকুয়াল টু ট্রু। এটা দিয়ে রান করো, তাহলে দেখবা যে আসলে একটা স্ক্রিন সে শো করবে। জাস্ট অবজেক্টটা তৈরি করে ওটাকে ভিজিবল করে দাও, দেখো যে একটা ছোট একটা উইন্ডো শো করবে। ছোট মানে কি, একটা উইন্ডোর কর্নারে যে দেখো যে একটা জিনিস শো করতেছে, যেটা আসলে আমাদের কোনো কাজের না। ওইটা অফ করার জন্য ক্লোজ বাটন পাবো না। সো ক্লোজ বাটন আসছে, ক্লোজ বাটন না আসলে ওই যে বাটনটা চেপে ক্লোজ করে দাও। এটা কার সাথে অ্যাটাচ, এটা যদি কার সাথে অ্যাটাচ করে কোনো উইন্ডো না হয়, মানে এটা একটা প্যানেল উইন্ডো যদি না হয়, তখন চলে যায়। এটা কার সাথে অ্যাটাচ না, মানে এটা আসলে কোনো সাইজ নাই, কারণ এটা আমরা কোনো সাইজ সেট করে নেই, কোনো লেয়ার সেট করে নেই, কোনো এলিমেন্ট সেট করে নেই, জাস্ট একটা স্ক্রিন আমরা তৈরি করছি। সো এটা হচ্ছে আমার ইনিশিয়াল লেভেলের স্ক্রিন। বুঝছেন? সবাই একসাথে দেখবে একটু। এখন হচ্ছে আমরা মনে করো সেট সাইজ করি। এটা মেইন স্ক্রিন মানে আসলে ফ্রেমেরই একটা অবজেক্ট তৈরি করতেছি, আমি এক্সটেনশন করতেছি মেইন স্ক্রিন। প্রশ্ন হচ্ছে যে মেইন স্ক্রিনটা তো আমি তৈরি করলাম, এবং এটা যদি ঠিক মতো তৈরি না হয়, দ্যাট মিন্স কার সাথে অ্যাটাচ আছে, কার চাইল্ড, এগুলো যদি ঠিক মতো ঠিক না করি, তখন একটা এক্সেপশন থ্রো করতে পারে। যে এক্সেপশন করছে না, তোমাদের ক্লাসে এক্সেপশন করেছে না, বিভিন্ন কারণে এক্সেপশন, রান টাইম এক্সেপশন, ইনপুট এক্সেপশন, ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এটা হলো এক ধরনের এক্সেপশন। যে এক্সেপশনটা হলো ওই মেইন স্ক্রিনটা যে তৈরি হচ্ছে, এটা যদি কোনো প্যারেন্ট থাকে কিনা ওই এক্সেপশন, হ্যাঁ, এটা হলো, এটা যদি কেউ প্যারেন্ট না থাকে তো হেডলেস, মানে এটার কোনো হেড কেউ পাচ্ছে না, তখন হলো এক্সেপশন দেবে, মানে কারোর সাথে অ্যাটাচ হতে পারতেছে। আচ্ছা, আফটার দ্যাট এখন হচ্ছে দেখো আমাদের অনেকে দেখবা যে কারো স্ক্রিনে বড় আসছে, কারো স্ক্রিনে ছোট আসছে, এরকম। সো এটা যদি একটা ফিক্স সাইজ সেট করতে যাও, এখন দেখো ফ্রেমটা আমি এক্সটেন্ড করে নিয়ে আসছি, দ্যাট মিন্স ফ্রেমের মধ্যে যত আমার মেথডগুলো আছে সবগুলো আমার কাছে চলে আসছে, যত প্রপার্টি আছে সবগুলো আমার চলে আসছে। সো উই ক্যান ইউজ এনি টাইপস অফ প্রপার্টি এন্ড উই ক্যান সেট এনি টাইপস অফ ভ্যালু। ঠিক আছে, আমাদের প্রয়োজন মতো অনুসারে উই ক্যান সেট দ্য অ্যাট্রিবিউটস অর ইউ ক্যান ইউজ দ্য ফাংশন। তো এখানে কিছু মেথড আছে, যেমন গত ক্লাসে আমরা দেখছিলাম যে ফ্রেম ডট সেট ডিফল্ট ক্লোজ অপারেশন, তারপর হচ্ছে হলো ওই যে সেট ট্যাগ, তারপর হচ্ছে হলো সেট সাইজ, লেআউট, এগুলো সব এখন আমি এখানে একটা একটা ইউজ করতে পারবো। সো এই মেথডগুলা যেমন এই যে সেট সাইজ যদি দেই, এটা দেখবা এখানে বলা আছে যে তুমি উইথ হাইট যদি দিয়ে দাও তাহলে তুমি সেট সাইজ দিবে, এবং ডাইমেনশনও দেওয়া যায়, ডাইমেনশন একটা অবজেক্ট দিয়ে, এমন যে ম্যাক্সিমাম সাইজ, মিনিমাম সাইজ, যেগুলো ওই যে গত ক্লাসে আমরা দেখছিলাম ওই যে
লেফট সাইডে প্যানেলের মধ্যে আসছিল একটা এলিমেন্টস মানে ক্লিক করার পরে লেফট সাইডের মধ্যে দেখাচ্ছিল যে সাইজ কতটুকু, তারপরে হচ্ছিল এটা কালার কি, এগুলো এখন আমি এখান থেকে কোডের মাধ্যমে করে দিতে পারবো। তো সেট সাইজ দিলাম, সে ধরো 400 বাই 400 দিলাম, অ্যান্ড সেট লেআউট। গত ক্লাসে এটা আমরা ফর্মটা তৈরি করার সময় লেআউটটা আমি ডিফাইন করে দিয়েছিলাম গুই বিল্ডারের জন্য, আর এখানে আমাকে নিজে লেআউটটা ডিফাইন করে দিতে হবে। সো আজকে আমরা একটা নতুন লেআউট দেখি, সেটা হলো ফ্লো লেআউট, যেটা আমরা লাস্ট ক্লাসে একটু হালকা ডিসক্রাইব করছিলাম। ওই যে ফ্লো একটার পর একটা অ্যাড হয়ে থাকবে, আবার ফিল আপ হয়ে গেলে আবার অ্যাড করে আবার চলে আসবে। সো লাস্ট ক্লাসে দেখছিলাম হলো গ্রিড ব্যাক লেআউট মানে গ্রিড লেআউট, আর আজকে দেখবো ফ্লো লেআউট। ফ্লো লেআউটের কাজটা কি? ফ্লো লেআউট হচ্ছিল গত ক্লাস করছো না? লেআউটের কাজ হলো যে আমাদের এখানে মনে করে যে সবগুলো কম্পিউটার প্রত্যেকটা এলিমেন্ট, এখন এই কম্পিউটারগুলো কিভাবে থাকবে, কি অর্গানাইজেশনে থাকবে। যেমন এখানে হলো ফর এক্সাম্পল এই যে নিচের দিকে দেখো এগুলো গ্রিড করা, প্রত্যেকটা সমানভাবে গ্রিড করা। এখন আমি এখানে দাঁড়া আছি একটা গ্রিডের একটা সেলের মধ্যে আছি, এখানে দাঁড়া আছি একটা গ্রিডের সেলের মধ্যে আছি, এটা হলো গ্রিড লেআউট। তুমি বলে দিতে পারো যে কোন গ্রিডে কোন এলিমেন্ট থাকে, ঠিক আছে? কোন স্থান গুলোতে কোন একটা নির্দিষ্ট পয়েন্ট এক্স্যাক্টলি ওটা হলো গ্রিড লেআউট। এই ধরনের ডিফারেন্ট টাইপস লেআউট আছে। আরেকটা লেআউট হলো ফ্লো লেআউট। ফ্লো লেআউট হলো এই যে এটা যে সারি বসানো আছে, মানে ফার্স্ট হলো ওখানে বসাবে, যখন ফাঁকা থাকবে বসায় যাবে, যখন ফাঁকা শেষ তখন পরে যাবে, আবার যাবে, আবার শেষ আবার যাবে, এটা হলো ফ্লো লেআউট। এখন দেখো আমাদের সাইজ সেট হয়ে গেছে, ফ্রেমের সাইজ 400 বাই 400 দিয়ে দিছি, লেআউট সেট করে দিয়েছি। এখন যে আইটেমগুলো অ্যাড করব জাস্ট আমি অ্যাড করে দেব। তারপরে আগে কি আইটেমগুলো তৈরি করতে হবে, দ্যাট মিন্স যে কম্পিউটারটা আগে তৈরি করে নিয়ে আসতে হবে। সো একদম সিম্পল, ধরো একটা টেক্সট এরিয়া, একটা টেক্সট ফিল্ড, আর একটা হলো বাটন আমরা আগে তৈরি করে নিই। সো ফার্স্টে যে টেক্সট, আচ্ছা এখানে না করে এগুলো গ্লোবালি ডিক্লেয়ার করি যাতে পরবর্তীতে ইউজ করতে পারি। যে টেক্সট ফিল্ড যে টেক্সট এরিয়া যে বাটন জাস্ট সিম্পল তিনটা তৈরি করে নিলাম। অ্যান্ড এখানে এসে টেক্সট এরিয়া ইকুয়াল টু নিউ যে টেক্সট এরিয়া টেক্সট ফিল্ড ইকুয়াল টু নিউ যে টেক্সট ফিল্ড, এখানে কিছু চাইলে দিয়ে দিতে পারো, বাটন ইকুয়াল টু নিউ যে বাটন, এটার ভিতরে অথবা বাটন ডট সেট টেক্সট করে দিতে পারো। এভাবে বিভিন্ন প্রপার্টি তুমি সেট করতে পারো, যেমন একটা সেট টেক্সট আমি বললাম, হ্যাঁ সেম জিনিসই। ভাই আবার ধরো টেক্সট ফিল্ডের মধ্যে তুমি চাইলে বলে দিতে পারো যে ইনিশিয়ালি কোন ভ্যালু থাকবে, এমন সাইজ কত হবে। মনে করো আমি বললাম 20 মানে হলো মানে কতগুলো কলাম থাকবে, কতগুলো টেক্সট চেঞ্জ দিতে হবে এট এ টাইম, সেটা বলে দিলাম 20টা টেক্সটের জন্য একটা ফাঁকা জায়গা তৈরি হবে। হ্যাঁ টেক্সট ফিল্ডে এটা আমি তৈরি করলাম, সাথে সাথে কনস্ট্রাক্টর হিসেবে তুমি কিছু প্যারামিটার দিতে পারো। এই প্যারামিটার মানে হলো টেক্সট ফিল্ডের মধ্যে ইনিশিয়ালি কি ভ্যালু থাকবে, তুমি এখানে যে কোনো কিছু লিখলে ওটা ইনিশিয়ালি যখন শো করবে, ফাঁকা না দিয়ে এখানে যদি কিছু টেক্সট দিয়ে দাও ওই টেক্সটটা শো করবে, ঠিক আছে? মনে করো এন্টার দ্য টেক্সট, এটা যদি দিয়ে দাও তাহলে দেখবে যে ফার্স্টে যখন আসবে তখন লেখা থাকবে এন্টার দ্য টেক্সট, লেখার পর যেটা চলে যায় ওইটা চলে যাবে না, ওটা চলে গেলে আবার এক জিনিস করতে হবে, আপাতত লেখাটা থাকে। আবার 20 মানে হলো ওটা সাইজ কত হবে, মানে এট এ টাইম কয়টা লেটার তুমি লিখতে পারবে, ঠিক আছে? এটা হলো সাইজ। আর এই যে এক্সচার পরবর্তীতে তুমি সেট করতে পারো, পরবর্তীতে তুমি যে টেক্সট ফিল্ড ডট সেট টেক্সট দিয়ে টেক্সট ফিল্ড ডট সেট কলাম দিয়েও তুমি করতে পারো, মানে তুমি কনস্ট্রাক্টর দিয়েও করতে পারো। আর পরে যে দেখো যে বাটন ডট সেট টেক্সট, আবার এই এখানে এটা না করে আমি চাইলে এটা এই কনস্ট্রাক্টরের সাথে দিয়ে দিতে পারো, মানে তুমি আলাদা ফাংশন দিয়েও করতে পারো, ওই যে জাস্ট লাইক হচ্ছে তুমি গেটার সেটারের মাধ্যমে করতে পারো অথবা কনস্ট্রাক্টরের মাধ্যমে করতে পারো। এটা হলো যে আমরা যে সেট দিয়ে করলাম, সেটার দিয়ে করলাম, তো যে বাটনের ভিতরে ক্লিক করব, হ্যাঁ ওই কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা তুমি এখানে জানা কি বললে 20 হলো কলাম, মানে ফার্স্ট টাইম যখন আসবে তখন এটা সাইজ কত নিবে, 20 ধরো যে কোনো সাইজ তোমার ইচ্ছা। এটা হাইট কি
না টেক্সট ফিল্ডে হাইড করতে হবে এটা ঠিক করতে গেলে আবার একটা ঝামেলা করতে হবে টেক্সট এরিয়াটা করতে হবে এখনো পর্যন্ত কিছু হয় নাই এ পর্যন্ত লেখা হয়েছে তো এখন হচ্ছে আমি টেক্সট এরিয়া টেক্সট ফিল্ড বাটন এগুলো তৈরি করলাম এলিমেন্টগুলো তৈরি করা আছে জাস্ট হলো কম্পিউটারগুলো তৈরি করা আছে এটা রুমের সাইজ হয়ে গেছে রুমের লেআউট সেট করে দিয়েছি এরপর কি আবার অ্যাড করতে হবে না তো এখন যে ফ্লো লেআউটের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তুমি যে অর্ডারে অ্যাড করবা সে অর্ডারে ওগুলো শো হবে তুমি কোনো পজিশন বলতে পারবে না বাট অর্ডারে বলে দিতে পারবে যে এটা ফার্স্টে তারপর সেকেন্ড তারপর থার্ড তারপর ফোর্থ এরকম সো অ্যাড করার সময় একটু খেয়াল রাখে অ্যাড করতে হবে ধরো আমি ফার্স্টে অ্যাড করে হচ্ছে হলো অ্যাড সে টেক্সট ফিল আফটার দ্যাট অ্যাড করলাম অ্যাড বাটন জাস্ট এলিমেন্টগুলো বলে দিতে হবে এলিমেন্টগুলো অবজেক্ট বলে দিতে হবে তারপরে করলাম টেক্সট এরিয়া এখন তুমি রান করে দাও চাইলে তোমরা একটু টেস্ট করে দেখতে পারো এই এরিয়া কলামটা 20 না দিয়ে মনে করো 30 দিলা দেখো এটা র‍্যাপ করে আবার নিচে চলে আসবে আমরা 40 দাও তোমরা করে দেখতে পারো এখন যেমন বললাম একটু আবার একটু স্যার এইটা বুঝবো কিভাবে যে মানে আমার মনে করেন একটা নির্দিষ্ট জায়গা আনতে হবে বুঝবো কিভাবে ওই সময় তাহলে গ্রিড লেআউট ইউজ করতে হবে স্যার 40 দিলে 8 মিনিটের নিচে চলে আসে হ্যাঁ 40 দিলে 8 মিনিটের নিচে চলে আসে হ্যাঁ ওই যে র‍্যাপ করে নিচে চলে আসবে আবার আরেকটা অ্যাড করলে ওই সময় এটা আবার আস্তে আস্তে চেপে যাবে এখন এটা তোমার তুমি যখন ডিজাইন করবে এটা আসলে তোমার উপর না তুমি কতটুকু সাইজ দিবা কোন জায়গায় বসাবো কোন লেআউট ইউজ করো তুমি ফুল লেআউট ইউজ করতে পারো গ্রিড ব্যাক লেআউট ইউজ করতে পারো গ্রিড লেআউটের মধ্যে তুমি পজিশন বলে দিতে পারো এক্স ওয়াই এই কোঅর্ডিনেটে বসো স্যার এই যে অ্যাডটা করলাম স্যার এটা কি প্যানেলের সাথে অ্যাড করা প্যানেলও অ্যাড করতে পারো তাহলে প্যানেলটা আরেকটা কি করতে হবে একটা প্যানেল তৈরি করতে হবে তারপর প্যানেলের মধ্যে একটা একটা করে অ্যাড করবা আমি মানে প্যানেল হচ্ছে ফ্রেম তৈরি করে ফ্রেমের মধ্যে অ্যাড করে দিলাম প্যানেল তৈরি করলাম আমরা এটাও করা যায় আমরা তুমি একটা প্যানেল তৈরি করে প্যানেলের মধ্যে অ্যাড করে তারপর প্যানেলটা আবার ফ্রেমের মধ্যে অ্যাড করে এক জিনিস কারণ প্যানেল হচ্ছে একটা কন্টেন্ট আমরা তো ফ্রেমের সাইজটা কি হচ্ছে হ্যাঁ এর আগে ক্লাসে স্যার আমাদের ক্লোজ বাটনটা কাজ করার জন্য আমাদের একটা লাইন লিখতে হবে এটা ক্ষেত্রে লিখতে হবে হ্যাঁ তো এটা হচ্ছে বাই ডিফল্ট এখন এগুলো করা যায় ক্লোজ অপারেশন বাই ডিফল্ট লেখা থাকে না ভাই ওটাও অ্যাড করতে হবে দেখো তুমি ওটা ক্লোজ করলে কিন্তু কি ক্লোজ হয় না ক্লোজ করো আই থিংক এই প্রোগ্রামিং ইন্টারফেস শেষ হচ্ছে শেষ হয়ে গেল প্রোগ্রামিং ওটা হলো এটা ক্লোজ হচ্ছে কিন্তু প্রোগ্রামিং ইন্টারফেস হয়ে গেছে তো ওটা লিখতে হবে ওটা আমরা লিখব স্টেপ আর তুমি ডিফল্ট ক্লোজ অপারেশন এখানে লেখো ছোট করে দাও সে মনে করো এটা 100 টা দিয়ে ওপর দিয়ে এটা এটা একটা ফ্লো বলা মানে 20টা ক্যারেক্টার না কিন্তু এটা বললাম বলার মধ্যে অনেকগুলো করে বসতে মানে 20টা ক্যারেক্টার এটা বুঝতে পারছো মানে মনে করে 2টা ক্যারেক্টার সাইজ কমেন্ট করছে মানে এটা
ফিল পাচ্ছি যেটা স্যার করে এটা আমার টেস্ট ছিলাম হ্যাঁ একদম ভালো নেক্সট আরেকটা মনে করো তারপর সময় জন্য কি অ্যাড করতেছো নেক্সট কি অ্যাড করতেছো তো এটা হচ্ছে হলো তোমার এটা শো হচ্ছে না হ্যাঁ এটা কি হবে হয়েছে আচ্ছা এখন হচ্ছে হলো আরো যে এলিমেন্ট গুলো আছে যে আমরা কালার সেট করছিলাম তারপরে যে এক্সিট অর ক্লোজ এগুলা অ্যাড করে দিতে পারো মানে তোমার প্রয়োজন মতন মনে করো যে সেট ডিফল্ট ক্লোজ অপারেশন যে ফ্রেম ডট এক্সিট অন ক্লোজ এটা যদি না দাও তাহলে হচ্ছে হলো তোমার হলো দেখো যে ওই ফ্রেমটা ক্লোজ করলে ফ্রেমটা ক্লোজ হয়ে যাবে বাট প্রোগ্রাম এক্সিকিউশন কিন্তু শেষ হয় না ঠিক আছে বাট এটা দিলে হচ্ছে হলো কি তোমার ওই ফ্রেমটা শেষ করার সাথে সাথে ক্লোজ করার সাথে সাথে তোমার পুরো প্রোগ্রামটা শেষ হয়ে যাবে না এটা যদি না দাও এটা যদি না দিয়ে রান করে দেখো একবার রান করার পরে ক্লোজ করলে প্রোগ্রাম এক্সিকিউশন শেষ হয় না ওটা ক্লোজ হয়ে যায় বাট প্রোগ্রাম এক্সিকিউশন শেষ হয় না ওটা ক্লোজ হয়ে গেলেই তো হবে। তুমি রান করো এখন রান করো রান করো দিয়ে না দিয়ে না দিয়ে দেখো ক্লোজ করে দাও ক্লোজ করো হ্যাঁ এটা শেষ হয়েছে নিচে দেখো প্লিজ প্লেস এক্সিট অন ক্লোজ এটা আসছে প্রোগ্রাম এক্সিকিউশন শেষ হয়েছে এখনো না প্রোগ্রাম এক্সিকিউশন শেষ হয়েছে না এটা কারণ এটা দিলে হচ্ছে হলো এক্সিট করবে অন ক্লোজ মানে ওটা ক্লোজ করে দিলে সাথে সাথে এক্সিট করবে কর্নার সিস্টেমের মধ্যে কত টেক্সট ফিল্ডের কাজ করছে কোনটা কর্নার হ্যাঁ স্ক্রল বার তুমি ওই যে টেক্সট ফিল্ডের মধ্যে এই টেক্সট এরিয়ার মধ্যে দিও ফিল্ডের কাজ করে ফিল্ডে টেক্সট স্ক্রল করে দিও হ্যাঁ হ্যাঁ ওটা তো অটোমেটিক দেওয়া হয় এটা বেশি কাজ করে হ্যাঁ হয়েছে পর্যন্ত তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা স্ক্রিন ব্রাউজারে নিজের কোড লিখে ঠিক আছে ক্লিয়ার সো এবার নতুন একটা ফাইল তৈরি করো এখন আমরা হলো ফাইলের কাজটা দেখবো স্যার আমাদের স্যার উইন্ডোর কোঅর্ডিনেট হ্যাঁ। বুঝলাম না উইন্ডোর কোঅর্ডিনেট উইন্ডো কোঅর্ডিনেট মানে মানে কোন পজিশন ওটা পজিশনটা বুঝতে হবে ওটা গ্রিড লেআউট ইউজ করতে হবে তুমি এখানে গ্রিড লেআউট ইউজ করবা তারপর হচ্ছে হলো ওই সেট অ্যাড করার সময় লোকেশনটা বলে দিতে হবে কোন পজিশন অ্যাড করে দিবে। ঠিক আছে মানে জাস্ট এক্স আর ওয়াই কোঅর্ডিনেটটা বলে দেবে স্যার আমরা স্যার ওই এক্স আর ওয়াই কোঅর্ডিনেটটা বুঝবো কিভাবে স্যার আইগ্রাফিক্সে তো আমার 00 ধরে এই দিক দিয়ে হ্যাঁ আর জাভাতে তো স্যার 00 এই দিক দিয়ে হ্যাঁ মানে উল্টো দিক দিয়ে স্যার ওয়াইটা কি স্যার এই বরাবর না আমার এরপরে দেখো এটা চেঞ্জ করা যায় তুমি চেঞ্জ করতে পারবে তুমি ওয়াই টা সেট করে স্যার দাও ঠিক আছে আইগ্রাফিক্সে যেমন একটা ফাংশন ছিল যে কোন একটা পয়েন্টে ধরলে ওই পয়েন্টের কোঅর্ডিনেটটা বলে দিত এরকম হ্যাঁ মাউস ওভার মাউস লিসেনার মাউস লিসেনার চেঞ্জ করবা তারপর হচ্ছে মানে দেখো যে এক্স ওয়াই কোঅর্ডিনেট দিয়ে মাউস লিসেনার আচ্ছা সো নতুন একটা ক্লাস তৈরি করব আমরা আজকে একটু ফাইলের কাজটা দেখব আচ্ছা এই দুইটা দিয়ে কিন্তু আছে কাজ আছে একটু ভালো করে খেয়াল করে করো জাস্ট একটা ক্লাস তৈরি করো এটা মধ্যে মেইন মেথড লিখে ফেলো ফাইলটা খুবই ইজি কারণ ফাইল অলরেডি আমরা করে আসছি মানে এই স্ক্যানারের কাজ করে আসছি তো স্ক্যানার আর হচ্ছে ফাইলের কাজ এক্স্যাক্টলি সেম জাস্ট আমরা তোমরা বলে দিতে হবে যে তুমি কোন জায়গা থেকে লিভ করে নেবে ঠিক আছে আর তার ক্লাসের নামগুলো একটু চেঞ্জ আছে বাট অলমোস্ট স্ক্যানার মতো সিমিলার মানে ফাইল আসলে মানে এর জন্য মানে ইয়ে কি বলে জাভা এটা একটু বেটার যে তোমার আই অপারেশন সবগুলা সিমিলার হতে কাজ করে মানে তোমাদের যেমন আগে ফাইলের জন্য কাজ করতে গেলে কি করতে হতো আগে ফাইল ওপেন করতে হতো এখানে ফাইল ওপেন করতে হবে আর ফাইল ওপেন না করে সেটা করতে হবে
বাট আগে করতে হতো ফাইল ওপেন করতে হতো, তারপরে যে রিড রাইটের কাজগুলো মানে যে এফ প্রিন্টএফ করতে হতো, পয়েন্টার ইউজ করতে হতো, তারপর পার্সেন্ট দিয়ে এগুলো হ্যান্ডপেন ইউজ করতে হতো, এগুলো কিছু ইউজ করতে হয় না। তোমরা যেগুলো স্ক্যানার করে আসছো সেম ভাবে এখানে আরেকটা নামে এই জিনিসটা মানে স্ক্যানার দিয়ে করতে হবে। তুমি স্ক্যানার যে system.in দিয়েছিল না, আমি বলছিলাম না যে জাস্ট system.in এর এই জিনিসটা চেঞ্জ করলে হলো ফাইলের কাজ হয়ে যায়। জাস্ট ওখানে তুমি ফাইলের একটা রিডার দিয়ে দিবা, ওই ইনপুট স্ট্রিম দিয়ে দিবা, ঠিক আছে? এর চেয়ে বেটার মেথড আছে, বাট দেখবা যে জাস্ট ক্লাসের নামটা সেম, বাট ওখানে তুমি যেমন রিড লাইন করতে, সরি তুমি কি করতে, হ্যাঁ রিড লাইন ছিল, তারপর রিড ছিল, নেক্সট ইন্টিজার ছিল, সিমিলার ধরনের এখানেও এরকম মেথড আছে, ঠিক আছে? ওকে, সো ফার্স্ট আমরা খুব বেসিক দিয়ে শুরু করব। এটা তিনটে স্টেপে ভাগ করে আমরা করব। ফার্স্ট আমরা দেখব যে কিভাবে একদম খুব সিঙ্গেল বাইট কিভাবে রিড করে নিয়ে আসা যায়। এটা তোমাদের করতে হবে না, বাট আমি জাস্ট তোমাদের শেখানোর জন্য শিখিয়ে রাখতেছি। আর তোমাদের প্রজেক্টের জন্য এটা করার দরকার নেই, বাইট রিড করার দরকার নেই, কারণ এর চেয়ে আরো ভালো জিনিস আমরা দেখাবো। বাট আমি একদম লোয়ার লেভেল থেকে দেখাই দিচ্ছি যে একদম লোয়ার লেভেলে কিভাবে রিড রাইট করবা, তারপরে মিডিয়াম লেভেলে কিভাবে রিড রাইট করবা, তারপর আপার লেভেলে কিভাবে রিড রাইট করবা। তো একদম লোয়ার লেভেলে আছে হচ্ছিল ফাইল ইনপুট স্ট্রিম রিডার। মানে তুমি হলো ফাইল ইনপুট স্ট্রিম দিয়ে হচ্ছিল একটা করে বাইট রিড করে নিয়ে আসবে, মানে এক বাইট আর বিট করে নিয়ে তুমি রিড করে নিয়ে আসবে। সো সেটা শুরু করা যায় হচ্ছিল ফার্স্টে, তার আগে একটা ফাইল তৈরি করতে হবে। তুমি ডাইরেক্ট ফাইল দিয়ে করতে পারো অথবা ফাইল ইনপুট স্ট্রিম ডাইরেক্ট ইউজ করতে পারো। সো ফাইল একটা আগে ক্রিয়েট করি, ধরো ফাইল ইকুয়াল টু নিউ ফাইল, এটার ভিতরে নামটা দিয়ে দিতে হবে। সে ধরো ইনপুট ডট টিএক্সটি, অল প্লাস এন্টার দাও, ফাইল আইও এটা অ্যাড করে দাও। ইরর দিলে অল প্লাস এন্টার দাও, তো ফাইল যখন লিখবা তখন দেখবে ইরর দিবে, তখন এই অল প্লাস এন্টার দাও, ওটা ইম্পোর্ট করে নাও। এভাবে না করলেও হয়, তোমার এভাবে যে করতে হবে এরকম না, তুমি চাইলে আলাদাভাবে করতে পারো, ঠিক আছে? ওকে, আচ্ছা একটা ফাইল আগে তৈরি করে নাও। তোমাদের একদম যে প্রজেক্টের মেইন এটা আছে না, প্রজেক্টের নামের এখানে সিলেক্ট করে রাইট ক্লিক করে একটা নিউ ফাইল তৈরি করে নাও। নিউ জাস্ট ফাইল, একদম প্রজেক্ট যে নামটা আছে, যে প্রজেক্ট ওপি ল্যাব। সো এখানে আমি রাইট ক্লিক করলাম, নিউ দিলাম, ফাইল দিলাম। সো এখানে হলো ইনপুট ডট টিএক্সটি। সো ধরো এখানে আমি কিছু লিখে রাখি, মনে করো 12, 45, 78, 96 এরকম, অথবা এখানে লেখা যায় যে ওপি ল্যাব ভালো। হ্যাঁ, যে কোনো স্ট্রিং লিখে দাও, ওপি ল্যাব হ্যালো ওয়ার্ল্ড, যে কোনো একটা টেক্সট। আচ্ছা, এখন আমাদের হচ্ছে দুটা মানে বুঝি, যেমন স্ক্যানার দিয়ে রিড করার সময় আমরা একটা লাইন লিখে দিতাম, স্ক্যানার সি ইকুয়াল টু নিউ স্ক্যানার, এরপরে ওই স্ক্যানার অবজেক্ট দিয়ে সব কাজ করতাম। সেম এখানেও একটা অবজেক্ট তৈরি করে রাখতে হবে, সেই অবজেক্টের নাম হচ্ছে ফাইল ইনপুট স্ট্রিম রিডার। ফাইল ইনপুট স্ট্রিম রিডার, আর রাইট করার জন্য ফাইল ইনপুট স্ট্রিম রাইটার, একদম সেম মানে। সো আমরা হলো একটা, হ্যাঁ না না না, এটা মেইন ফোল্ডারে রাখতে হবে। ফাইল আছে না, তুমি এসএসসির মধ্যে ফোল্ডারে করলে এটা প্রজেক্ট, তো এসএসসির মধ্যে করলে এটা পাবে না, ওরা এটা কনফিগার করে প্রজেক্টের মেইন ফোল্ডারে রাখতে হবে। আচ্ছা, ফাইল ইনপুট স্ট্রিম, আচ্ছা সরি রিডার এখন না, রিডার একটু পরে। তো ফাইল ইনপুট স্ট্রিম জাস্ট তৈরি করতে হবে, এর একটা নাম দিলাম এফ ইন ইকুয়াল টু নিউ ফাইল ইনপুট স্ট্রিম, এটার মধ্যে হলো ফাইলটা দিয়ে দেব। আচ্ছা, ফাইল ইনপুট স্ট্রিম হলো এই একটা অবজেক্ট যেটা দিয়ে আমি রিড করব। ও আচ্ছা,
মানে এটা একটা স্ট্রিং তৈরি করে না, ওই ফাইলের সবগুলোকে একটা মিলে একটা স্ট্রিং তৈরি করে। মানে ইনপুট চাইলে আউটপুট চাইলে এটা দিয়ে এইগুলো বুঝাইছে না ওই যে স্কেলার আমরা তৈরি করতাম না ফিট করার জন্য, একদম সেম এটা হচ্ছিল ওই স্কেলার মধ্যে। এখানে যে স্কেলার ছিল এখানে হচ্ছিল ফাইল ইনপুট স্ট্রিং, ঠিক আছে? জাস্ট এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। আচ্ছা এখন এখানে একটা এক্সেপশন দিবে, কারণ ফাইলটা আমি খুঁজে না পেতে পারি অথবা রিড মোড ওপেন করে না করতে পারি, সেই জন্য একটা এক্সেপশন দেয়। এই এক্সেপশনটা আমাকে হ্যান্ডেল করতে হবে। সো সহজ ভাষায় আমি হলো এই যে এখানে অল প্লাস এন্টার দাও, আইদার সারাউন্ডেড উইথ ট্রাই ক্যাচ, অথবা এটাকে তুমি অন্যকে হ্যান্ডেল করার জন্য তুমি এক্সেপশনের মধ্যে থ্রো করে দিতে পারো। আমি ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করি। সো সারাউন্ডেড ট্রাই ক্যাচ দিলাম, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, তো আরও এখানে এক্সেপশন হতে পারে। সো আমি একটা কমন এক্সেপশন দিয়ে দিই। চাইলে সবগুলো একই ট্রাই ক্যাচের মধ্যে রাখতে পারো, কোনো প্রবলেম নেই। মানে একই ট্রাইয়ের মধ্যে আমি সবগুলো লিখে দিলাম, মানে আমি কাজটা সিম্পল করার জন্য। এটা আসলে বেস্ট ওয়ে না, আমি আবার বলতেছি এটা রিকমেন্ডেড ওয়ে না, বাট আমাদের কাজের সুবিধার জন্য আছে, ক্লাসের জন্য আমরা হচ্ছে একই ট্রাইয়ের মধ্যে সব এক্সেপশনই একই সাথে হ্যান্ডেল করব, ঠিক আছে? বাট এটা কিন্তু বেস্ট ওয়ে না। ওকে, সো সেম ভাবে আবার আমরা তৈরি করি ফাইল আউটপুট স্ট্রিম। ফাইল আউটপুট স্ট্রিম এফ আউট ইকুয়াল টু নিউ ফাইল আউটপুট স্ট্রিম। সো এখানেও আবার ফাইল তৈরি করতে পারো অথবা ডাইরেক্ট আউট ওই ফাইলের নামটা দিয়ে দিতে পারো। আউটপুটটা টিএক্সটি। দেখো এখানে আমি কি করছি, আগে একটা ফাইল তৈরি করে ফাইলের অবজেক্ট এখানে বানিয়ে দিচ্ছি না, এভাবে করতে পারতাম। তুমি আরেকটা ফাইল তৈরি করতা যেটার নাম হচ্ছিল ফাইল, ধরো ফাইল আউট, ভিতরে নাম দিতা আউটপুট.টিএক্সটি, তারপরে এটা এখানে অবজেক্টটা পাঠিয়ে দিতাম। এভাবে করা যায়, অথবা ডাইরেক্ট তুমি যদি ফাইলের নাম দিয়ে দাও ওই যে টেক্সট হিসাবে স্ট্রিং হিসাবে, সেটাও কাজ করবে। দুই ভাবেই ইউজ করা যায়। তো এখানে কিন্তু আমি শর্টকাট করতে পারতাম, এই যে ফাইল এখানে না দিয়ে অবজেক্ট না দিয়ে ইনপুট.টিএক্সটি এখানে লিখে দিতে পারতাম, সেটাও হ্যাঁ বলো। স্যার যে আমরা প্রথমে আপনি প্রবলেমটা দেখানোর আগে আমরা তো কোড ফেলেছি, তো এখন স্যার আমরা যদি থ্রোজ পোস্টটা অফ করে দাও, থ্রোজ ওই পোস্টটা ক্লিক করে দাও, থ্রোজ থেকে ফাইল এক্সপ্রেশন আপনি তো ক্লিক করে দাও। এখন তো এই যে আমাদের এক তৈরি করে আছে এটা হচ্ছিল কোন জায়গায় ই হয়েছে, ইরোটা হয়েছে, কিন্তু ওটা ডিটেইলস দেখাই দেয়, স্টেপ করা কোন কোন জায়গায় ই হয়েছে প্রপাগেট করে। বুঝছে? সো তাহলে আমরা হচ্ছিল একটা ফাইল ইনপুট তৈরি করলাম, ফাইল আউটপুট তৈরি করলাম। এই দুটো অবজেক্ট দিয়ে আমি ওর সব কাজ করতে পারবো। জাস্ট লাইক স্ক্যানার, স্ক্যানার মধ্যে আমি কি করতাম, স্ক্যান একটা অবজেক্ট তৈরি করে তারপর হচ্ছে ওটা দিয়ে সব রিডের কাজ করতাম। সেম এখানে এফইন তৈরি করে এফইন দিয়ে সব রিডের কাজ আমি করব, এফ আউট দিয়ে আবার সেম ভাবে সব রাইটের কাজ করব। আচ্ছা এখন ধরো জাস্ট আমি হলো ইনপুট থেকে আউটপুটে কপি করব, মানে ইনপুট থেকে আমি রিড করব, আউটপুটে যে ওটা হলো রাইট করে রাখবো। এটা খুবই ইজি। তাহলে কি একটা লুপ চালাতে হবে সবগুলো আমার রিড করার জন্য, তাই তো অনেকগুলো টেক্সট আছে, আর এগুলো কিন্তু একটা বাইট করে রিড করে, মানে এক বাইট মানে হচ্ছে 8 বিট করে রিড করবে, ঠিক আছে? দ্যাট মিন্স এখানে প্রত্যেকটা ক্যারেক্টার আসলে কিন্তু 16 বিটের, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টার রিড করার জন্য আমার দুইবার রিড করতে হবে, ঠিক আছে? সো আপাতত জাস্ট আমরা একটা হোয়াইল লুপ চালাই, হোয়াইল ট্রু। এখন আমি যদি রিড করি সে fin.read, দেখবে এই যে রিডের অনেকগুলো ভার্সন আছে। দেখো একটা ভার্সন হচ্ছে তুমি যদি রিড করো সে একটা বাইট রিড করে সেটা ইন্টিজারে কনভার্ট করে পাঠিয়ে দিবে, কারণ এক বাইট 8 বিট, এটা কি একটা ইন্টিজার না? 8 বিট দিয়ে সর্বোচ্চ কত ইন্টিজার ভ্যালু রাখা যায়? স্যার কত ভ্যালু? 8 বিট দিয়ে সর্বোচ্চ কত ভ্যালু রাখা যায় ইন্টিজার? 255, কারণ 257, ঠিক আছে? 257 করলে আমি রাখতে হবে,
বুঝে গেছে? সো 255 পর্যন্ত তুমি এখানে হলো রাখতে পারবে। এই 2 টু দি পাওয়ার 7 তো 127। হ্যাঁ, তোমার 120 মাইনাস 128 থেকে প্লাস 127 পর্যন্ত রাখতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে মাইনাস হতে আছে হ্যাঁ। সো এটা সে কি করে রিড করে ইন্টিজারে কনভার্ট করে পাঠায় দেয়। আর এটা কি করতে হবে, তুমি এটা বাইটের অ্যারে তৈরি করে সেটা পাঠিয়ে দিতে হবে। তবে বাইট অ্যারে সংখ্যক সে আবার রিড করে বাইট অ্যারের মধ্যে সে রাইট করে পাঠিয়ে দিবে, মানে বাইট অ্যারের মধ্যে রেখে দিবে, বুঝলে? 5 বাই রেফারেন্সের মাধ্যমে এরকম ভাবে বাইট অ্যারে অপশন দিয়ে দিতে হবে তুমি কোন জায়গা থেকে তুমি রিড করবে। ওই যে আমরা আগে যে আগে সরাই দিতাম পয়েন্টার প্লাস প্লাস করলে কিছু দূর সরে যেত, তো এখানে এরকম অপশন দিয়ে দিতে হবে। রিসেট অপশন আছে, রিসেট মানে হচ্ছে একদম পুনরায় ফার্স্ট থেকে আবার রিড করা শুরু করব। সো আমরা সিম্পল রাখি এফ রিড রাখলাম এন্ড এটা রিড করে একটা ভ্যালু পাঠিয়ে দিচ্ছে, ভ্যালু রাখলাম। এখন এটা তো রিড করে নিয়ে আসলাম, এখন এটা কি আবার কি কোথায় রাইট করতে হবে? এফ আউটে। সো সেম এফ আউট ডট রাইট, এখানে দিয়ে দিলাম হলো এই ভ্যালুটা। সো জাস্ট রিড করলাম, রিড করে আবার রাইট করে দিলাম হলো এফ আউট, মানে এফ ইন থেকে রিড করে এফ আউটের মধ্যে রাইট করে দিলাম। যেটা লিখছি ওইটাকে আমি রিড করি, তারপর ওইটাকে অ্যাড করি। ঠিক আছে? ওই যে তুমি এখানে এক্সেপশনটা আমি সবগুলো জেনারেল এক্সেপশন করে দিয়েছি, এক্সেপশন এক্সেপশন ওই যে ফাইল নট ফাউন্ড এক্সেপশন না, ওই জায়গায় এক্সেপশন লেখো, ফাইল নট ফাউন্ড এক্সেপশন এখানে ওই নিচে ক্যাচের মধ্যে ফাইল নট এক্সেপশন জায়গায় এক্সেপশন লেখো। ওটা তো মানে নাহলে আলাদা আলাদা করে এক্সেপশন হ্যান্ডেল করতে হবে, এটা দিয়ে হলো সব এক্সেপশন একসাথে হ্যান্ডেল করা যাবে। আচ্ছা, এখন আমি কোন পর্যন্ত রিড রাইট করব? যে পর্যন্ত ফাইলটা শেষ না হয়ে যাবে। যখন ফাইল শেষ হয়ে যাবে তখন এই ভ্যালুর মধ্যে সে -1 রিটার্ন করবে, কারণ -1 দিয়ে তো কোনো ক্যারেক্টার হয় না, ঠিক আছে? -1 দিয়ে কোনো ক্যারেক্টার হয়? কোনো ক্যারেক্টার আজকে কোড কি -1 হয়? সো এর জন্য এখানে হচ্ছিল ইফ ভ্যালু ইকুয়াল যদি -1 হয় দেন ব্রেক। আচ্ছা, এখনো শেষ হয়নি, এখনো একটু কাজ বাকি আছে। তো আমি তাহলে রিড করেন যে পর্যন্ত এন্ড অফ দ্য ফাইল না হয়। যে কোনো সময় ফাইল কাজ করলে, ফাইল ওপেন করে যদি রিড করো, ফাইল ওপেন করে যদি রাইট করো, যে কোনো কাজ করো সাথে সাথে ওটাকে ক্লোজ করতে হবে, না হলে তুমি যে রাইট করতেছো এটা সেভ হবে, ঠিক আছে? স্পেশালি রাইট করার সময় জেনারেলি প্রোগ্রাম এক্সিকিউশন শেষ হয়ে গেলে অটোমেটিক সে নিজে ক্লোজ করে দেয়, বাট এটা মানে তুমি 100% গ্যারান্টি দিতে পারো না, কারণ এটা সিস্টেমের উপর ডিপেন্ড করতেছে। সিস্টেম চাইলে ক্লোজ করতে পারে, নাও করতে পারে, অথবা কোন সময় করবে সেটা তুমি জানো না। এটা যে কাইন্ড অফ গার্বেজ কালেকশন হবে। সো এখানে আমাকে এখন এটাকে ক্লোজ করে দিতে হবে। সো এফ ইন ডট ক্লোজ এফ আউট ডট ক্লোজ। এখন রান করো, রান করে দেখবো যে আসলে ওই দেখবো যে ইনপুট ডট টিএক্সটি থেকে ভ্যালুগুলা রিড হয়ে আউটপুট ডট টিএক্সটি তে রাইট করতেছে। ওইখানে সেম জায়গায় দেখবো যে আউটপুট ডট টিএক্সটি তৈরি হয়েছে। সেম এই যে দেখো আউটপুট ডট টিএক্সটি, সো এই যে সেম ভাবে আউটপুটে চলে আসছে।
আউটপুটটা টিএক্সটি এই যে আউটপুটটা টিএক্সটি দুটো জন্য দুটো ট্র্যাক দিতে পারবো সমস্যা নেই একই জিনিস মানে ওটা আমি মানে কোডটা সিম্পলিফাই করার জন্য আমি এই কাজ করছি দুটো ট্র্যাক দিতে পারবো কইছে পর্যন্ত বুঝা গেছে আমি নেক্সটে যাচ্ছি কিন্তু সো এখন পর্যন্ত আমরা দেখলাম কিভাবে ফাইল ইনপুট স্ট্রিম দিয়ে কিভাবে করা যায় এক বাইট করে রিড করছি এখন আমরা এটাকে একটু এক স্টেপ আগাবো যেটা হলো 2 বাইট করে রিড করব মানে একটা ক্যারেক্টার করে সে রিড করবে এখন কিন্তু একটা ক্যারেক্টার রিড করতে গেলে তার দুইবার রিড করতে হয়েছে মানে একটা ক্যারেক্টার মানে 16 বিট কিন্তু এখানে রিড করতেছ তো 8 বিট করে ঠিক আছে সো আমার এখানে হচ্ছিল এখন আমি যদি রিড করতে যাই ক্যারেক্টার করে তো আরেকটা এরকম সেম ভাবেই সেম হয়ে যায় এটা বুঝা গেছে না ফাইল ইনপুট স্ট্রিম তৈরি করছি ফাইল আউটপুট স্ট্রিম তৈরি করছি ফাইলের নাম দিছি রিড করছি সেম ভাবে এখন আমি কাজ করব হলো ফাইল রিডার দিয়ে এন্ড ফাইল রাইটার দিয়ে সো আমি এতটুক অপশন জাস্ট ফার্স্ট 3 লাইন আমি কমেন্ট আউট করে দিই আফটার দ্যাট সেম ভাবে আমি লিখি ফাইল রিডার সো রিডার নাম দিলাম নিউ ফাইল রিডার এখানে নাম দিলাম হচ্ছিল ফাইলের নামটা input.txt ফাইল writer equal to new file writer output.txt আচ্ছা সেম নামে রাখি যেহেতু তাহলে নিচের কাজগুলো আর বারবার করতে হবে না f in আর f out রাখি সেম নাম রাখি রিডার রাইটার না দিয়ে জাস্ট ওই দুইটা লাইন আবার লেখো দেখো যে নিচের কোনো কাজই আমার চেঞ্জ করতে হচ্ছে না জাস্ট আমি রিডার রাইটারটা চেঞ্জ করে দিয়েছি আগে ফাইল ইনপুট স্ট্রিম রিডার ইউজ করতে এখন ফাইল আউটপুট স্ট্রিম নামটা f in আর f out রেখে তাহলে দেখো নিচের কোনো কিছু কাজ করতে হবে না আগে সেম জিনিস কিন্তু ইউজ করতে হবে হ্যাঁ text না ইনপুটের করতে হবে নাম চেঞ্জ করো রিনেম করো input.txt ঠিক আছে সবার হয়েছে তাহলে জাস্ট দেখো আমি কিন্তু এই পোরশন আমি কোনো চেঞ্জ করছি সেম রিড রাইট অপারেশন না জাস্ট আমি হচ্ছিল সোর্সটা চেঞ্জ করে দিয়েছি সোর্স মানে হচ্ছিল যেই লাইব্রেরিটা সেই লাইব্রেরিটা চেঞ্জ করে দিয়েছি তো এটা হচ্ছে সুবিধা ওই যে স্ক্যানারের মধ্যে আমি যেটা বলছিলাম যে সিস্টেম রুটিনের জায়গায় যে ফাইল দিয়ে দেবো ফাইল থেকে রিড করা শুরু সেম ভাবে এখানে আমি দেখো ফাইল ইনপুট স্ট্রিম ফাইল আউটপুট স্ট্রিম দিয়ে কাজ করতাম যেখানে হলো 1 বাইট করে রিড করতো আমি জাস্ট ওই ক্লাসগুলোকে চেঞ্জ করে দিয়েছি ফাইল এটা ফাইল এটা অবজেক্টের নাম সেম রাখছি সো এখানে আমার কোনো টাচ করতে হয় না একদম জাস্ট আনটাচড অবস্থায় আছে ঠিক আছে এখন রান করো দেখো সেম জিনিস হবে এখানে একবার রিড করে রাইট করে দেবো আর দুইবার দুইবার আমরা করতে হবে না দুইবার মানে এখানে ধরো যদি 10টা ক্যারেক্টার থাকে ওখানে তাহলে আগের বার হচ্ছিল 20 বার রিড করতে হতো 20 বার রাইট করতে হতো কারণ প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য
দুইবার করে রিড করতে হবে, কারণ প্রত্যেকটা ক্যারেক্টার সাইজ হচ্ছিল 16 বিট। আর এখানে হচ্ছিল প্রত্যেকটা ক্যারেক্টার জন্য সে একবার রিড করবে, কারণ একটা টাইম সে হলো 16 বিট রিড করতে হবে, আগে হলো 8 বিট করে রিড করতে হবে। ঠিক আছে, তো এর জন্য আমরা ফাইল রিডারটা ইউজ করতে হবে ক্যারেক্টার করে রিড করার জন্য। এই পর্যন্ত হয়েছে? তো এগুলো তো আমরা দেখলাম যে শুধুমাত্র সিঙ্গেল ক্যারেক্টার রিড করবে, বাট আমরা স্ক্যানের মধ্যে দেখছিলাম না যে পুরো একটা স্ট্রিং রিড করে ফেলতাম, একটা পুরো লাইন রিড করে ফেলতাম, নেক্সট লাইন ইন্টিজার দিয়ে। সো সেম কাজটা এখানে করা। আচ্ছা স্যার, কোশ্চেন ছিল এই যে প্রসেস আমরা ফাইল করতে ফাইল থেকে স্টেপ চেক করলাম, এটা স্যার এখানে না করলেও হচ্ছে না যদি কোনটা? কোনটা ঠিক হ্যাঁ, না করলেও হবে। ডিরেক্টলি মানে প্রসেস ডিরেক্টলি এই ইনপুট আর টেক্সট এটা এখানে দিয়ে দিতে পারো, ওটা কোনো ফ্যাক্টর না, আর ওটা তুমি ডাইরেক্টলি ভাবে দিয়ে দিতে পারো। আচ্ছা, এখন আমাদের এই কাজটাকে সুবিধা করার জন্য এট এ টাইম একটা করে ক্যারেক্টার রিড না করে আমি অনেকগুলো ক্যারেক্টার একসাথে রিড করতে হবে। এটা রিড করার জন্য আমার একটা বাফার ইউজ করতে হবে। মানে কারণ এখানে হচ্ছে কি তুমি ইনপুট স্ট্রিম হচ্ছে একটা করে সে ক্যারেক্টার দিতেছে, একটা করে সে রিড করবে। বাফার মানে হলো অনেকগুলো ক্যারেক্টার একসাথে নিয়ে জমা করে রাখবে, তারপর সেটাকে সে রিড করে তোমার কাছে দেবে। এর জন্য একটা বাফার ইউজ করতে হবে। সো এর জন্য ফাইল রিডারের এটা একটা র্যাপার, ফাইল রিডারের র্যাপার হিসেবে ইউজ করা হচ্ছে হলো বাফার রিডার। এই ফাইল রিডার এটা কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডে ফাইল ইনপুট স্ট্রিম ইউজ করে। তুমি যখন এই রিড করতেছো না, সে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওই ফাইল ইনপুট স্ট্রিম রিডার মানে ফাইল ইনপুট স্ট্রিম তৈরি করে তার অবজেক্ট দিয়ে দুইবার সে রিড অপারেশন চালায়। এটা আসলে র্যাপার, ভিতরে আসলে কিন্তু সে এক্স্যাক্টলি ফাইল ইনপুট স্ট্রিম ইউজ করতেছে। এখন দেখবা যে বাফার রিডার একটা আছে, সে আসলে ফাইল রিডারকে ইউজ করে। বাফার রাইটার আছে, যে আসলে হলো ফাইল রাইটারকে ইউজ করে। মানে এটা হলো যে একজনের বড় ভাই, এরকম ফাইল ইনপুট স্ট্রিম, তার বড় জন হচ্ছে ফাইল রিডার, আর বড় জন হচ্ছে বাফার রিডার। তো এরপর এখন আমরা বাফার রিডারের দুটো অবজেক্ট তৈরি করি। বাফারড রিডার, মনে করো রিডার নাম দিলাম ইকুয়াল টু নিউ বাফারড রিডার, এখানে দিয়ে দিলাম এফিন। বাফারড রাইটার, রাইটার নাম দিলাম ইকুয়াল টু নিউ বাফারড রাইটার এফ আউট। এখন একটু রিড ডেটে একটু চেঞ্জ আসবে, সো আমি এটাকে একটু অফ করে দিলাম। রিড ডেটে এখন একটু চেঞ্জ আসবে। সেম ভাবে একটা হোয়াইল লুপ আগে চালাতে হবে অবশ্যই। দেখো এই প্যারামিটার হিসেবে কিন্তু আমি একটা ফাইল রিডার ফাইল রাইটার গুলোকে পাঠাই দিচ্ছি। তো আসলে সেই ইন্টারনালি এই যে এই দুটো অবজেক্টকে সে ইউজ করবে, কারণ সে তো আসলে ক্যারেক্টারই রিড করতে হবে, বাট ক্যারেক্টারগুলো অনেকগুলো একসাথে সে রিড করে। তো আসলে ব্যাকগ্রাউন্ডে তাকে ফাইল রাইটার ইউজ করতে হবে, ইভেন দো সেটা হচ্ছে আমার বাফার রিডার। স্যার বাফার রিডার কি স্যার ফাইল রিডার কি স্যার কাজ করে না? না, ওইটাই মাধ্যমে ইউজ করে। স্যার যেমন স্যার আমরা যখন ফাইল ইনপুট স্ট্রিম ফাইল রিডার যখন কাজ করছি তখন ফাইল ইনপুট স্ট্রিম আমরা কমান্ড আউট করছি। হ্যাঁ হ্যাঁ, স্যার ওটা ইউজ করা ছাড়া করতে পারে, বাট বাফার রিডারে তোমার অবশ্যই ফাইল রিডারের মাধ্যমে ইউজ স্যার করতে যদি হবে। বাফার রিডার দিয়ে অবজেক্ট তৈরি করা না থাকে তাহলে কি স্যার হবে না? না, ফাইল রিডার দিয়ে আমরা ফাইল ইনপুট স্ট্রিম দিয়ে তৈরি করতে হবে তাহলে না। ফাইল রিডার। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে রিড করার কাজটা আগেরগুলো থেকে অনেকটুক ইজি। সো এখন আমি রিড করতে গেলে সো রিডার ডট, দেখো এই যে চাইলে তুমি আগেরগুলো ইউজ করতে পারো। যেমন আগে কি ছিল, রিড ছিল না, এক বাইট মানে 2 বাইট করে রিড করে, সে কাজটা করতে পারো। এট এ টাইম অনেকগুলোকে একটা ইউজ করতে পারো, অথবা একটা রিড লাইন করে পুরো লাইনটাকে তুমি রিড করতে পারো। সো আমি যে রিড লাইন দিলাম, সে আসলে একটা স্ট্রিং রিটার্ন করবে, স্ট্রিং নাম দিলাম লাইন। অ্যান্ড রাইট করতে গেলে তুমি এখন ইউজ করতে পারো রাইটার ডট রাইট। সো চাইলে তুমি একটা স্ট্রিং পুরোটা স্ট্রিংকে রাইট করে দিতে পারো, অথবা ক্যারেক্টারকে অথবা জায়গার মতো সিঙ্গেল একটা করে ক্যারেক্টার তুমি
রাইট করতে পারো। সো ডিফারেন্ট অপশন আছে লাইন। অ্যান্ড কোনো সময় যদি নাল হয় দ্যাট মিনস হলো আমার লাইনটা চলে আসছে লাস্ট লাইনে, নাল দিলে ব্রেক। আফটার দ্যাট রিডারটাকে ক্লোজ করে দিতে হবে, রাইটারকেও ক্লোজ করে দিতে হবে। এখন রান করে দেখো অবস্থা কি না। জাস্ট আগে থেকে যখন রিড ইউজ করতাম, একটা একটা করে বাইট রিড করতাম, সেটা এখন ইউজ করতেছি হলো রিড লাইন। এখানে একটা পুরো স্ট্রিংকে সে রিড করে নেয়, আর রাইট লাইনের মধ্যে ফুল স্ট্রিংকে সে রাইট করে দেবে। সো তাহলে কি ফাইলের থেকে রিড রাইট করা কি না, জাস্ট হলো ফাইল রিডার তৈরি করো, ফাইল রিডার তৈরি করো, বাফার রিডার তৈরি করে চারটা লাইন লিখবো ফার্স্টে, তারপর জাস্ট রিড লাইন রাইট লাইন। আচ্ছা এখন আমি যদি তোমাকে বলি যে মনে করো কতগুলো নাম্বার লেখা আছে স্পেস সেপারেট করে একই লাইনের মধ্যে, তাহলে একবার রিড লাইন করলে হয়ে যাবে না, সবগুলো একসাথে রিড হয়ে যাবে না? কথা বুঝতে পারছো? মনে করো ফাইলের মধ্যে কতগুলো নাম্বার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম স্পেস সেপারেট করে। এখন এটা কি একই লাইনের মধ্যে লেখা আছে না? তাহলে একবার যদি রিড লাইন করি তাহলে কি সবগুলো রিড করে চলে আসবে না? তাহলে প্রত্যেকটা নাম্বার আলাদা করতে হবে, স্পেস দিয়ে স্প্লিট করলে কি আলাদা আলাদা হয়ে যাবে না? প্রত্যেকটা আলাদা স্ট্রিং হয়ে যাবে, তো ওই প্রত্যেকটা আলাদা স্ট্রিংকে তুমি ইন্টিজারে কনভার্ট করো, ঠিক আছে? তো এটা হলো তোমাদের ফার্স্ট কাজ। তোমাদের কতগুলো নাম্বার দাও থাকবে একটা ফাইলের মধ্যে, তোমার ওখান থেকে খুঁজে বের করতে হবে যে ম্যাক্সিমাম নাম্বার আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ স্যার এখানে আমার একটা সমস্যা হচ্ছে ইনপুটে আমি পরপর দুটো লাইন দিছিলাম, এখন এই বাফার রিডার একটা করার পরে ওই দুটো এক লাইনে চলে আসছে। হ্যাঁ এক লাইনে চলে আসছে, কারণ তুমি যখন রাইট করতেছো তুমি এখানে কোনো নিউ লাইন দাও নাই। সো এখন যদি নিউ লাইন দিয়ে দাও, আমারটাও আসছে যে দেখো আউটপুটে এক লাইনে চলে আসছে, এটাই না? এখন তুমি যদি রাইট করো আবার এই যে, ঠিক আছে? সো তোমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে হলো তোমাদের একটা ফাইলের মধ্যে
অনেকগুলো নাম্বার দেওয়া থাকবে, স্পেস সেপারেট করে তোমাকে বের করতে হবে। ফার্স্টে আচ্ছা ফার্স্টে আমি আরো সহজ করে দিই। একটা হচ্ছে হলো মনে করো প্রত্যেক লাইন বাই লাইন থাকবে, স্পেস না আর লাইন থাকবে। হ্যাঁ 1 2 3 4 5 6 7 ঠিক আছে। ওইটা এই মনে করো সে n সংখ্যক নাম্বার থাকবে, কতগুলো নাম্বার থাকবে আমি বলে দেবো। বুঝলে লাস্ট টাইম পর্যন্ত তোমাকে রিড করতে হবে, এইখানে যে কন্ডিশন দেওয়া আছে ঠিক আছে, তাহলে তুমি জানতে পারবে। সো এখান থেকে তোমাকে বের করতে হবে ম্যাক্সিমাম কত এন্ড এভারেজ কত। বুঝে গেছে? ম্যাক্সিমাম কত এভারেজ, ঠিক আছে। আর সহজ করে দাও, স্পেস সেপারেটরে স্প্লিট করা দরকার নেই। স্প্লিট যদি কত করতে পারো তাহলে বোনাস মার্ক দিবে, এর মান বোনাস যদি স্পেস করতে পারো। এখানে তোমার 1 2 3 4 স্পেস আমরা স্পেস দিয়ে আমি দিয়ে দিলাম 1 স্পেস 2 স্পেস 3 স্পেস 4 স্পেস সবগুলো এক লাইন না, তাহলে একবার যদি রিড লাইন করি তাহলে ওই লাইনটা পুরোটা রিড করে চলে আসবে না। আর নাম্বারগুলো কি সেপারেট করতে হবে না, তাহলে নাম্বার সেপারেট করে দিতে হবে, স্পেস সেপারেট করে ইউজ করে স্প্লিট করলে না জানা একটা স্ট্রিং ডট স্প্লিট দিয়ে যদি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই অনলাইন সার্চ করতে সমস্যা নেই, আমি আরো করব কিভাবে। আমি হলো স্প্লিট করব, তাহলে স্প্লিট করে দিলে এটা আমি একটা অ্যারে তৈরি করে স্ট্রিং এর, তখন ওই প্রত্যেকটা অ্যারের মধ্যে কি প্রত্যেকটা একটা স্ট্রিং এর অ্যারে তৈরি করে ওয়ান ডে, ঠিক আছে স্ট্রিং এর। তাহলে প্রত্যেকটা ইনডেক্সে কি একটা করে স্ট্রিং আছে, আমরা এটাকে একটা নাম্বার রিপ্রেজেন্ট করে, তাহলে ওই স্ট্রিংকে কি ইন্টিজারে কনভার্ট করা যায় না, ইন্টিজার ডট পার্সেন্টেজ ওই ইনডেক্সের স্ট্রিং। সো এটা দিয়ে হচ্ছে হলো তুমি স্ট্রিং পাস করতে হবে, অথবা যদি না করতে পারো তাহলে প্রত্যেক লাইন বাই লাইন রাখো, যদি স্পেস করতে পারো আমি বোনাস মার্ক দেব। আরেকবার শাখাগুলো করা যায় স্যার, কোনটা? মানে যেগুলো এখন যে লাস্ট কোডটা করাইছেন স্যার এগুলোর মধ্যে হ্যাঁ বলে দিচ্ছি, আগে টাস্কটা করে দিই। না স্যার ওই যে অনেকগুলো কাজ করতে গিয়ে আপনার কথাগুলো অনেক সময় ভালো হয়। আচ্ছা এটা তো ফার্স্ট হচ্ছে হলো যে আমরা এখানে হলো তিনটে স্টেপ আমরা কাজ করছি। ফার্স্ট হচ্ছে হলো ফাইল ইনপুট স্ট্রিম দিয়ে, ফাইল ইনপুট স্ট্রিম মানে হচ্ছে হলো আমি যদি 1 বাইট করে রিড করতে চাই, 1 বাইট মানে 8 বিট করে যদি রিড করতে চাই তাহলে হলো ফাইল ইনপুট স্ট্রিম ইউজ করতে হবে। এটা খুবই লোয়ার লেভেলের একটা ফাইল রিডার, ঠিক আছে। সো ফাইল ইনপুট স্ট্রিম বলতে সিম্পল ফাইল স্ট্রিম নিউ ফাইল স্ট্রিম, এখানে একটা ফাইলের অবজেক্ট দিয়ে দিতে পারি, যে ফাইলের অবজেক্ট তৈরি করতে পারি কি ওই ফাইলের নাম দিয়ে, অথবা এটা তুমি তৈরি করে না করতে চাও জাস্ট এইটাই এই স্ট্রিমটাই কপি করে এখানে লিখে দাও, তাও হবে একই জিনিসই, ঠিক আছে। সো ফাইল ইনপুট স্ট্রিম হলো ফাইল আউটপুট স্ট্রিম হলো। এখন রিড করে কিভাবে ফিল্ড ডট রিড, এটা -1 রিটার্ন করবে যখন তুমি লাস্ট লাইনে চলে আসবে, পাই যখন আর কোনো রিড নেওয়ার মতন ইনপুট নাই তখন, আদারওয়াইজ তুমি রাইট করতে হবে। সো এটা হলো ফাইল ইনপুট স্ট্রিম দিয়ে সেম ভাবে করতে পারি। স্যার ও কি প্রত্যেকটা ক্যারেক্টারে ক্যারেক্টার রিড করতে না, ক্যারেক্টারকে একটা ক্যারেক্টার রিড করতে গেলে দুইবার সে রিড করে, কারণ হচ্ছে হলো একটা ক্যারেক্টার হলো 16 বিট, সে রিড করে হচ্ছে 1 বাইট করে, দ্যাট মিন্স 8 বিট করে, কারণ এটা তো বাইনারি সংখ্যা, 16 বিট করে সে লিখে রাখছে, বাট সে 8 বিট করে রিড করবে। স্যার ভ্যালটা কিভাবে কাউন্ট করতে থাকে? ভ্যালটা কিভাবে কাউন্ট করতে মানে সেটা সব বাইনারিতে ফাইলে রাইট করে, বাইনারিতে ফাইলে রাইট করে, বাইনারি একটা স্ট্রিং মানে 1010 ওইটা সে রাইট করে। মাইনাস কি হবে কখন? মাইনাস হলো যে লাস্ট মানে যখন কোনো রিড করতে পারতেছে না তখন সে মাইনাস রিড করে, ঠিক আছে। আচ্ছা এরপর হলো ফাইল রিডার তৈরি করলাম, সেম ভাবেই ওই ফাইলের নাম দিয়ে ফাইল রিডার তৈরি করলাম। এটা আসলে ইউজ করা হচ্ছে হলো 2 বাইট একসাথে সে রিড করতে পারে, মানে 16 বিট একটা পুরো ক্যারেক্টার একাই সে রিড করে নিয়ে আসতে পারে। এটা হলো ফাইল রিডার ফাইল রাইটার। এখন এই কাজটাকে আমরা একটু মানে অ্যাডভান্স করার জন্য যে আমরা একই সাথে অনেকগুলো যাতে ক্যারেক্টার একসাথে রিড করতে পারি সেটার জন্য আমি ইউজ করলাম হলো বাফার রিডার বাফার রাইটার, যেটা কনস্ট্রাক্টর হিসেবে ইউজ করলাম হলো ফাইল রিডার ফাইল রাইটার। কারণ হচ্ছে সে আসলে ফাইল রিডার মানে কে ইউজ করে আমি অনেকগুলো ক্যারেক্টার একসাথে সে রিড করবে। সো এটা আসলে রিড করে কিভাবে, ওই যে রিডার ডট রিড লাইন, আমি হলো রিড ইউজ করতাম এখন রিড লাইন, রিড ইউজ করতে পারো যদি রিড দাও তাহলে সে ওই একটা ক্যারেক্টার করে রিড করবে, আর যদি রিড লাইন দাও তাহলে পুরো একটা লাইন যে পর্যন্ত নিউ লাইন না পাবে সে পর্যন্ত সে রিড করে নিয়ে আসবে। আর এটা নাও রিটার্ন করবে তখনই যখন সে আর কোনো লাইন রিড করতে পারতেছে না, দ্যাট মিন্স সে এন্ড অফ দা ফাইলে চলে গেছে। বুঝা গেছে? সো তোমাদের ফার্স্ট টাস্ক, আচ্ছা দুইটা টাস্ক, সিম্পল দুইটা টাস্ক। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে হলো এখন দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো ফাইল রাইট করছি আগের কন্টেন্টগুলো ছিল, আগের কন্টেন্ট সব মুছে গেছে না, তারপর কি আবার আমি যখন রাইট করতেছি তখন আবার নতুন কন্টেন্টগুলো ছিল। সো
সো ওই যে আমাদের একটা ছিল না অ্যাপেন্ড মোডে, আমি যত কিছু মানে রাইট করবো অ্যাপেন্ড মোডে অ্যাড হয়ে থাকবে। এটা যদি করতে চাও এটা খুবই ইজি, জাস্ট ফাইল রাইটারের এ পাশে ট্রু দিয়ে দাও, সেকেন্ড প্যারামিটার হিসেবে ট্রু দিয়ে দাও। ট্রু দেওয়া মানে হচ্ছিল সে অ্যাপেন্ড মোডে এটা ওপেন করবে। এখন তুমি বারবার ওপেন করো, সে আমি একবার রান করলাম, কম্পাইল দিয়ে দিলাম, সে রান করলাম একবার, এখন আউটপুট.txt যাও, দেখো যে দুইবার রাইট হয়ে গেছে। আগে একবার ছিল সেটা এখন ডিলিট করে নেই। এখন যদি আবার রান করো, আবার আসবে, এরকম যতবার রান করবা ততবার আসবে। জাস্ট হচ্ছে ফাইল রাইটারের এখানে তুমি ট্রু দিয়ে দিও, তাহলে সে এটাকে অ্যাপেন্ড মোডে ওপেন করবে। ঠিক আছে, ওকে। সো আচ্ছা, সো তোমাদের টাস্ক দুইটা, জাস্ট দুইটা সিম্পল টাস্ক। সো ফার্স্ট টাস্কটা বোঝা গেছে। ফার্স্ট টাস্কটা হচ্ছিল কতগুলো নাম্বার লিস্ট আপ করা থাকে, 1 2 3 4 10 15 এরকম করে লাইন বাই লাইন দেওয়া থাকে।
So, এখান থেকে তোমার একটা input.txt ফাইল থাকবে, সেখানে মধ্যে এই নাম্বারগুলো লাইন বাই লাইন দেওয়া থাকবে 1 2 3 4 5 6 অন্য যে কোনো অর্ডারের নাম্বার থাকবে। তোমাকে নাম্বারগুলো রিড করে কোনো বলা থাকবে না যে কয়টা নাম্বার আছে, তোমার নিজে বের করতে হবে কয়টা নাম্বার আছে। তারপর ওখানে ম্যাক্সিমাম নাম্বার, মিনিমাম নাম্বার আর এভারেজ, ম্যাক্সিমাম মিন এভারেজ এটা রাইট করবো হচ্ছে আরেকটা ফাইল output.txt নাম করবা, সেখানে একটা লাইন লিখবা ম্যাক্স কোলন, মানে তোমার হচ্ছে এরকম থাকবে। ধরো input.txt এখানে আছে 10 5 15 3 এরকম। আউটপুট একটা ফাইল তৈরি হবে, এখানে হচ্ছে হলো এরকম বলবে ম্যাক্স কোলন হচ্ছে হলো কত 15, মিন কোলন হচ্ছে হলো কত 3, এভারেজ সামথিং একটা ভ্যালু থাকবে, ঠিক আছে। এভারেজ কি স্যার ম্যাক্স মিনের কোনটা সব যোগ করে কত এটা 10 20 30 30 33 চারটা ভাগ হবে 33 মানে হলো 32 32.25 এরকম, ঠিক আছে। ও সরি 8.25, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট টাস্ক। সেকেন্ড টাস্ক হচ্ছে হলো তুমি একটা স্ক্রিন তৈরি করবা, স্ক্রিনের মধ্যে একটা টেক্সট থাকবে, মানে টেক্সট ফিল আর হলো অ্যাড একটা বাটন থাকবে। এখানে তুমি যখন কিছু টেক্সট রাইট করে অ্যাড দিবা, একটা ফাইল থাকবে, একটা ফাইল হচ্ছে হলো নাম হলো note.txt থাকবে। তুমি এখানে যখন কিছু অ্যাড দিবা সাথে সাথে note.txt তে হ্যাঁ না এটা দেখো না, ওইটা হচ্ছে তুমি টেক্সট এ দিয়ে রাখছো, এটা একটা ফাইলের মধ্যে রাইট করবা। হ্যাঁ সেকেন্ড প্রবলেম হচ্ছে একটা টেক্সট ফিল থাকবে, এটা একটা ফ্রেম, যে ফ্রেম, ঠিক আছে। এটা একটা যে ফ্রেম, এটা একটা টেক্সট ফিল, এটা একটা অ্যাড বাটন। তুমি এখানে যা টেক্সট লিখবা অ্যাড বাটনে ক্লিক করলে ওই টেক্সটটা এখানে অ্যাড হয়ে যাবে। মনে করলে লেখা হ্যালো, অ্যাড করলা, এখানে হ্যালো অ্যাড হয়ে যাবে। ওয়ার্ল্ড দিলা, ওয়ার্ল্ড অ্যাড হয়ে যাবে। তাহলে এই টেক্সট এই ফাইলটার মধ্যে কি থাকবে, হ্যালো ওয়ার্ল্ড। তারপর মনে করলে দিলা ওপি, তাহলে ওপি এখানে অ্যাড হয়ে যাবে, দেখা যাবে ওপি, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখাই নাই, সেটা একটু দেখাই দেই। তোমাদের আগে যে ওই গুইয়ের কোডটা আছে না, সেটা একটু ওপেন করো, সেখানে লিসেনারটা অ্যাড করা আমি একটু দেখাইতে ভুলে গেছি। আজকে আজকে যেটা দেখালাম গুইয়ের কোডটা মেইন স্ক্রিন। আচ্ছা এই প্রবলেমটা বুঝে গেছে, তো এই দুটো প্রবলেম কি এখন আজকে আমি নেক্সট ক্লাসে দেখব না। সো আগের দিন তো আমরা হচ্ছে হলো ওই যে গুই বিল্ডার দিয়ে হলো অ্যাকশন লিসেনার তৈরি করছিলাম, মানে এখানে তখন আমরা কি ক্লিক অ্যাকশন লিসেনার একটা তৈরি করতে হবে না, যে অ্যাড বাটনে ক্লিক করলে তখন তা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। সো অ্যাকশন লিসেনারটা তৈরি করার জন্য ইউজ করা হলো বাটন ডট সেট অ্যাকশন না নিউ অ্যাকশন লিসেনার, সেট অ্যাকশন মনে হয়। এই যে ঠিক আছে, বাটন ডট সেট অ্যাকশন নিউ অ্যাবস্ট্রাক্ট অ্যাকশন। হ্যাঁ আমরা যদি স্যার যে বাটন টাইপের আমি যদি অ্যানোনিমাস ক্লাস তৈরি করি যে বাটনের জন্য, তারপর যদি স্যার ওইখানে একটা মেথড নিজের মতো একটা তৈরি করি সেট অ্যাকশনে যা আমরা করি নিজের মেথড তৈরি করতে পারবো না, তো এই সেট অ্যাকশন ইউজ করতে হবে। সো নিউ অ্যাবস্ট্রাক্ট অ্যাকশন দিলে এখানে আসবে, ঠিক আছে। এখন এটার ভিতরে তুমি যাই চলো, সেট অ্যাকশন হচ্ছে যে তুমি যখন একটা অ্যাকশন তৈরি করতেছো, তোমার যদি কোনো ক্লিক হয় তাহলে এই মেথডটা কল হয়ে যাবে অটোমেটিক। তুমি বাটনে ক্লিক করলে তখন সাথে সাথে এই মেথডটা কল হয়ে যাবে।
ধরো এই কাজটা ধরে কাজ করো। হ্যাঁ, এখন তুমি এর ভিতরে কাজ লেখো, কি করবা? এর ভিতরে কাজ কিন্তু খুব ইজি। তুমি এই যে টেক্সট ফিল্ডটা আছে, টেক্সট ফিল্ড থেকে টেক্সটটা নাও, টেক্সটটা নিবা কিভাবে? গেট টেক্সট, টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট দিলে ওই টেক্সটটা নিয়ে দিচ্ছে। তারপরে কি করবা? ফাইলটা ওপেন করো অ্যাপেল মোডে, তারপর এই স্ট্রিংটা রাইট করে দাও, ক্লোজ করে দাও, দ্যাটস ইট। 3 লাইনের কোড এখানে ফেলে রাখতে হবে। আমি বলে দিলাম কি করতে হবে, আর বলা যাবে না। টেক্সট ফিল্ড থেকে টেক্সটটা নাও, ফাইলটা ওপেন করো অ্যাপেল মোডে, তারপর রাইট করে দাও, ফাইলটা ক্লোজ করে দাও, দ্যাটস ইট। বুঝেছে? জাস্ট এখন এইখানে কোড লিখলে হবে, টেক্সট এরিয়াটা বাদ দিয়ে টেক্সট এরিয়াটা রেখে দিতে পারো, টেক্সট এরিয়াটা শুরু করো। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তোমাদের এই 5th নাম্বার ক্লাসের এটা ওপেন করো, ওই একদম প্রজেক্ট সহকারে ওপেন করো, আর ইনফরমেশন আইডি দিয়ে ওপেন করে রাখো, এপিসোড পরে দেখা শুরু করো। আর এটার জন্য জাস্ট 1 আওয়ার টাইম পাবো। তোমরা কয়জন আছো?